স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। বাহারি ফুলে ভরে গেছে চুয়াডাঙ্গার কয়েকটি গ্রাম। রং রূপ গন্ধে ছেয়ে গেছে চারদিক। গোলাপ, গাঁদা আর চন্দ্রমল্লিকা সহ নানান ফুলের দৃষ্টিনন্দন বাগান নজর কাটছে সবার। আর চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। আধুনিক চাষ পদ্ধতির প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বসন্তের মাতাল হাওয়া বইছে দিক বিদিক, সেই বাতাসে ফুলের ঘ্রাণ। যেদিকে চোখ যায় সেদিকেই ফুলের গালিচা। চুয়াডাঙ্গার হোগলপুর ও বেগমপুর গ্রামে ফসলের ক্ষেত বদলে গেছে ফুলের বাগানে। মাঠ জুড়ে শোভা ছড়াচ্ছে সারি সারি গোলাপ, গাঁদা আর চন্দ্রমল্লিকার গাছ। লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে বাড়ছে ফুলের চাষ, তৈরি হচ্ছে কর্মসংস্থান। ফলে বাণিজ্যিকভাবে চায়না গোলাপ সহ অন্যান্য ফুলের চাষ অর্থনৈতিক সমৃদ্ধির উৎস হয়ে দাঁড়িয়েছে। আমরা সকাল 8টা থেকে 9টার মধ্যে আসি, গোলাপ বাগানে এসে পরিচর্যা করি, ফুল দেখাশোনা করি, বান্ধন করি, তার বেচা কেনা করি, কাইটে দিই। প্রতি বিঘা ফুল চাষে খরচ 3 থেকে 4 লাখ টাকা। প্রথম বছরে যা বিক্রি সম্ভব হয়েছে 6 থেকে 7 লাখ টাকায়। আমার প্রথম 10 কাঠা গোলাপ বাগান আছে। ফুল আসা পর্যন্ত 50,000 টাকা খরচ হয়। 2 লাখ থেকে 3 লাখ টাকা আমি আমার বছরে বেচাকেনা করি। একবার খরচা করলে 5-7 বছর এমনি খুব সুন্দরভাবে চাষটা টাকা পাওয়া যায় একবার খরচা করে। অনুকূল আবহাওয়া থাকায় আধুনিক চাষের জন্য পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকেরা যে সকল ফুল বিক্রি করছেন, আমরা দেখছি যে গোলাপের ক্ষেত্রে অন্তত যা খরচ হয়েছে তার থেকে প্রায় 2 থেকে 2.5 গুণ তারা লাভ পাচ্ছেন, এবং গাঁদার ক্ষেত্রে এটা 2.5 থেকে 3 গুণ পর্যন্ত লাভ পাচ্ছেন। জেলায় প্রায় 3 হেক্টরে বিভিন্ন জাতের গোলাপ, 52 হেক্টরে গাঁদা ও 5 হেক্টরে চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুল চাষ হয়েছে 66 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে কেবল ডিএনএ রিপোর্টে ধীর গতিতেই আটকে আছে শত শত ধর্ষণ মামলা। 2021 থেকে 2024 পর্যন্ত এ মামলার সংখ্যা 610টি। আর এ কারণে অভিযোগপত্র দাখিল ও বিচার প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। বিচারের আশা হারিয়ে ফেলছে ভুক্তভোগী পরিবারগুলো। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চট্টগ্রাম মেডিকেলে ডিএনএ ল্যাব না থাকায় নির্ভর করতে হচ্ছে ঢাকার উপর, আর এতে তৈরি হচ্ছে দীর্ঘসূত্রতা। 2022 সালের 25শে অক্টোবর চিপস কিনতে দোকানে গিয়ে নিখোঁজ হয় শিশু মারজানা হক বর্ষা। 3 দিন পর নালা থেকে বর্ষার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে মুদি দোকানের কর্মচারী লক্ষণ। তবে 3 বছর পার হলেও ডিএনএ রিপোর্টের জটিলতায় এখনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দিতে পারেনি পুলিশ। কখনো থানা, কখনো আদালতের বারান্দায় ঘুরছেন বর্ষার পরিবার। আমরা এমনি প্রত্যেক মাসে কোর্টে যাই, উকিলে বলে যে আপনাদের রিপোর্ট যখন আসবে তখন অতি তাড়াতাড়ি আপনাদের কেস মামলাটা কোর্টে উঠবে। যতক্ষণ পর্যন্ত ডিএনএ রিপোর্ট না আসবে তারা কিছুই করতে পারবে না। এখন ডিএনএ রিপোর্ট নিয়ে আজকে 3 বছর হচ্ছে গিয়ে আমরা একই জায়গায় রয়ে গেছি আর কি, এটার কোনো রকম কিছুই হয় নাই। গত বছরের 25শে ফেব্রুয়ারি চাঁদগাঁও এলাকায় কোচিং সেন্টারে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করে এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনার 2 দিন পর প্রতিষ্ঠানের শিক্ষক জিসানকে গ্রেপ্তার করে পুলিশ। সেই মামলাও ঝুলে আছে ডিএনএ রিপোর্টের জটিলতায়। 2024 সালের 26শে জুন উদয়ন এক্সপ্রেসে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের 4 কর্মচারীর কাছে ধর্ষণের শিকার হন এক নারী। ডিএনএ রিপোর্টের ধীর গতিতে সে মামলাও আলোর মুখ দেখেনি। ডিএনএ রিপোর্টের ধীরগতির জন্য সংশ্লিষ্ট দপ্তরের চিকিৎসক ও মামলার তদন্তকারী কর্মকর্তার বদলি অন্যতম কারণ বলে দাবি পুলিশের। অনেক মেডিকেলের ডাক্তাররা বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে যায়, ওখান থেকে এসে ওনারা রিপোর্ট সই করাতেও দেখা যায় একজন আইওর অনেক বেগ পেতে হয়, অনেক সময় লাগে। আসলে প্রসেসগুলো যদি আরেকটু ইজি হয় আমাদের মামলাগুলো দ্রুত আমরা নিষ্পত্তি করতে পারি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বন্দরনগরীতে ল্যাব না থাকায় দেখা দেয় জটিলতা। আমাদের এখন ডিএনএ ল্যাবটা নাই, আমাদের এখন ডিএনএ টেস্টও হয় না। ডিএনএ স্যাম্পল কালেকশন করে আমরা এগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন ওখান থেকে আসতে যে কদিন সময় লাগে, আসার সাথে সাথে কিন্তু রোগীরা কিন্তু পেয়ে যায়। গত 2 বছরে চট্টগ্রামের থানাগুলোতে এমন শত শত মামলা ঝুলে আছে ডিএনএ ও ফরেনসিক রিপোর্টের জটিলতায়। এর মধ্যে শুধু কোতোয়ালি থানাতেই আটকে আছে 20টির বেশি মামলা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
মাদারীপুর সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 মাস ধরে বন্ধ জলাতঙ্ক রোগের সার্ভিস ভ্যাকসিন সরবরাহ, যে কারণে বাইরে থেকে বেশি দামে ভ্যাকসিন কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। এদিকে চাহিদা তুলনায় বরাদ্দ কম, তবে সমস্যা সমাধানের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। মাদারীপুর জেলা সদর হাসপাতাল। জেলার ডাসার উপজেলার চলবল গ্রাম থেকে সঞ্জয় বারোই এসেছেন কুকুরে কামড়ে আক্রান্ত 7 বছরের ছেলেকে নিয়ে। কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে জানতে পারেন হাসপাতালে নেই জলাতঙ্কের ভ্যাকসিন। প্রতিষেধক না পেয়ে সঞ্জয়ের মতো ফিরে যেতে হচ্ছে অনেককেই। একই চিত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। 540 টাকা থেকে 900 টাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে ভ্যাকসিন। কয়েকদিন আগে আমার বাচ্চায় কুকুরে কামড়েছে, এই জন্য ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে না, আমরা বাইরে থেকে কিনে আনছি। সরকারের কাছে আবেদন যাতে আমরা অতি তাড়াতাড়ি ভ্যাকসিন পেতে পারি। আমরা কয়েকজনে মিলে তারপরে বাইরে থেকে কিনে না আমাদের টিকা দিতে হয়। টাকা ছাড়া ভ্যাকসিন দিবে না, এই জন্য টাকার বিনিময়ে আমরা ভ্যাকসিন কিনে আনি। মহাখালী থেকে ওকে ফার্স্ট অফ অল ভ্যাকসিনটা দিয়ে আসছি, দ্বিতীয়টা হচ্ছে এখানে দিছি, এটা বাইরে থেকে কিনে নিতে হয়েছে। চাহিদার তুলনায় রোগীর সংখ্যা বাড়ায় ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে দাবি জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের। আমার রোগী হয় যথেষ্ট, 2200-2100 এরকম রোগী হয়। বরাদ্দ আমি পাঠাই, মনে করেন 1000, 2000, 3000ও পাঠাই, তখন আমার 500 দেয়। চাহিদার তুলনায় বরাদ্দ কম, তাই এমন সংকট। সমস্যা সমাধানের আশ্বাস স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তার। জলাতঙ্কের যেটা টিকা যেটা আমাদের দেওয়া হয়, এটা আসলে ভ্যাকসিনটা এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবল না। এটা আমাদের সম্ভবত প্রায় আনুমানিক 2-3 মাসের মতো এটা ঘাটতি। আশা করি হচ্ছে যে খুব শীঘ্রই আমাদের এই চাহিদা মোতাবেক চলে আসবে। সরকারি হাসপাতালে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে, তখন থেকেই বিএনপির পতন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শনিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয় শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। আরও বলেন, এখন পর্যন্ত যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক তারা হারিয়ে যাবে। তিনি বর্তমান সরকারকে নির্বাচিত সরকার দাবি করে বলেন, ডক্টর ইউনূসকে গণ অভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছে, রক্ত দিয়ে তাকে নির্বাচিত করা হয়েছে। প্রশ্ন রাখেন, তাহলে ভোট গুরুত্বপূর্ণ নাকি রক্ত? আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিয়েছে, তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। আর আপনারা প্রচার করেছেন যে ফরহাদ বিএনপিকে ভাঙতে চায়, দুভাগ করতে চায়, ওই রেজাককে প্রধানমন্ত্রী বানাতে চায়। আপনারা কোথায় গেলেন এখন? ওই আমাদের বাচ্চা ছেলেদের গণপ্রদান করবেন। আর এখন আপনার বাচ্চাদের বিরুদ্ধে, আপনাদের লজ্জিত হচ্ছে, এই বাচ্চাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন। আর যদি বিরুদ্ধে দাঁড়ান, যতক্ষণ মধ্যে আমাদের নিঃশ্বাস আছে, আমরা বাচ্চাদের পক্ষে থাকবো। এবং বিএনপি থেকে এই ধরনের যারা এখনো পর্যন্ত ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় নাই, তারা আজকেও কালকেও বঙ্গোপসাগরে ডুবে যায়। 73 বছর ধরে ইফতারে রাজশাহীর বাটার মোড়ের জিলাপির স্বাদ নিচ্ছেন রোজাদাররা। 1952 সালে রানীবাজার রেস্টুরেন্ট নামে যাত্রা শুরু করেছিলেন তমিজউদ্দিন। তখন হরেক স্বাদের মিষ্টির সাথে ছিল জিলাপি। পরে সুখ্যাতি ছড়িয়ে যাওয়ায় 1974 সাল থেকে বিক্রি শুরু করেন শুধু জিলাপি। এ কারণে রেস্টুরেন্টের নাম হারিয়ে গেলেও জিলাপির স্বাদ যেন রয়ে গেছে আগের মতোই। ইফতারের আগে অধিকাংশ দোকানপাটে কেনাকাটা প্রায় বন্ধ, তবে একটি দোকানে তখনও মানুষের লাইন লেগেই আছে। কোনো সাইনবোর্ড বা আসবাবপত্র না থাকলেও শুধু স্বাদের টানে এ দোকানে ভিড় করেন মানুষ। 10 বছর 12 বছর বয়স থেকে আমরা এখানকার জিলাপিটা খাই। সুন্দর করে এই টেস্টের কারণে আর কি আসা হয়। টেস্টটা সবার চাইতে একটু আলাদা, ভিন্ন ধরনের, খুবই সুস্বাদু জিলাপি। তো ওই কারণে ওই নামে আমরা এখনো আসি। তো রাজশাহীতে আসলে কম বেশি এখান থেকে জিলাপি নিই। এই যে এখন রমজানের জন্য বাসার জন্য আবার নিয়ে যাব। প্রতিষ্ঠাতা তমিজউদ্দিনের 3 নাতি বর্তমানে দোকানটি পরিচালনা করছেন। বলছেন, রমজানে বেড়ে যায় জিলাপির চাহিদা। এবছর বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে। আমার আব্বা বলতো, গল্প করতো, এরকম যারা জিলাপি খাওয়ার ইচ্ছা হবে সেদিন আমার কাছে আসে। আমরা ওই ধারাবাহিকতা ধরে রেখে ব্যবসাটা চেষ্টা করি। 70 বছর আগে যে রেসিপি ওটাতেই চলছে। বাবা যেভাবে, দাদা যেভাবে চালিয়েছে, আমরা ইনশাল্লাহ সেভাবেই চালাচ্ছি, সে প্রসেসিংয়েই চালাচ্ছি। আমাদের কোনো যে 2 নম্বরের চিন্তাভাবনা বা খারাপ চিন্তাভাবনা এগুলা নাই। ওনাদের খেতে এত ভালো লাগে যে আমাদেরকে উৎসাহ দেয় যে ভাই আপনারা জিলাপিটা মানটা এভাবে ধরে রেখেন, বাপ দাদা যেভাবে করছে এটা ঐতিহ্য ধরে রেখেন, এভাবে ইনশাল্লাহ ধরে কাজ করছি আমরা।
ইফতারিতে পছন্দের তালিকায় থাকা এই জিলাপি তৈরি হয় চালের আটা ময়দার সাথে কালাইয়ের আটা ব্যবহার করে। আমার চাকরির বয়স হলো 42 বছর। আগে যা বিক্রি হতো তার থেকে রোজার মাসে ভালো বিক্রি হয়। স্পেশাল করতে হয় মানুষের জন্য, স্পেশাল না করলে কি কাস্টমারের চাহিদা থাকবে? স্পেশাল বানাতে হয়। এখানে আছে ময়দা আছে, চাউলের আটা আছে, হালকা কালার আটা আছে। এটা আমাদের জিলাপি আগে করে বাপ-দাদার আমল থেকে হয়ে আসছে। অন্য সময়ে এই জিলাপি দিনে 2.5 থেকে 3 মণ বিক্রি হলেও রমজানে হচ্ছে প্রায় 4 মণ করে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।